আসসালামু আলাইকুম নাজিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আহ, অন্যান্য অন্যান্য আজকের টিউটোরিয়ালে ওরকম অন্যান্য টিউটোরিয়ালে যেমন একটা ওভার আর্চিং একটা আইডিয়া থাকে আর কিছু একটা ফলো করি ওরকম আজকে নাই। আজকে কয়েকটা জাস্ট টপিক যেগুলো আপনাদের ক্লাসে অলরেডি কভার করা হয়েছে ওগুলা জাস্ট কভার করার ট্রাই করব। আহ, আজকে ওই তো মেথড ওভারলোডিং, ওভার রাইটিং, টু স্ট্রিং মেথডটা পাই সব ডিফল্টের অবজেক্টে থাকে যে। আর হলো যে মেনলি ইয়াটা বোঝার ট্রাই করবো স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড স্ট্যাটিক মেথড। অ্যান্ড এই স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড স্ট্যাটিক মেথড বোঝার টাইমে হলো যে কোনটা ক্লায়েন্ট কোনটা কলার, মেনলি স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড মেথডগুলোই বোঝার ট্রাই করবো। একটু বোঝা ডিফিকাল্ট হইতে পারে বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাম। আজকে ওরকম কোনো প্রজেক্ট বানানো হবে না, জাস্ট থিওরিটিক্যাল স্টাফ এগুলো বোঝানো হবে। আম, এছাড়া আগের কোনো আচ্ছা, এটা শুরু করার আগে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে ওগুলো লাইক একটু কভার করতে যাচ্ছিলাম, কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে just শুরু করি আজকের। দেখি স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড মেথড বোঝানোটা কত ডিফিকাল্ট। যদি ইজি, যদি আর কি একবারেই বুঝে ফেলি আমি যদি বুঝাইতে পারি দেন আজকের ক্লাসটা শর্ট হবে, না হলে একটু লং হইতে পারে। সো ওগুলোয় যাওয়ার আগে একটু কয়েকটা আরও কতগুলো সিম্পল স্টাফ আছে যেগুলো কভার করে ফেলবো। যেমন হলো যে মেথড ওভারলোডিং। আচ্ছা, ওভারলোডিংটা আগে দেখে। তো মেথড ওভারলোডিং কি আমরা যখন করছিলাম, আচ্ছা বেটার একটা প্রজেক্ট করি। আমার ইন্টেলে যে প্রজেক্টগুলো থাকে আইডিয়া প্রজেক্ট। আচ্ছা, তো এটা বেটার একটা প্রজেক্টগুলো বোঝানোর জন্য। সো প্রথমে আমরা বোঝার ট্রাই করতেছি মেথড ওভারলোডিং। প্রবাবলি ক্লাস অনেক শুরুতেই শেখানো হয়েছে। সো মেথড ওভারলোডিং কি হলো যে সেম নামে, আচ্ছা মেথড ওভারলোডিং কি হলো যে একটা মেথডের নেম সেম থাকবে, বেসিক্যালি সেম নেমে বাট ডিফারেন্ট প্যারামিটার। সো ধরেন হলো যে আপনার যে ক্লাসের ভিতরে একটা মেথড নেম আছে হলো যে ধরেন ডু সামথিং। এটার ধরেন প্যারামিটার একটা আছে, ধরেন ইন্টিজার ধরেন আই নেয় আর কিছু একটা করে। দেন আপনি যদি আরেকটা মেথড লেখেন সেম নামে বাট প্যারামিটার ডিফারেন্ট, ধরেন ইন্ট আই নেয় আবার নেয় ইন্ট জেও নেয়, এটা হলো যে মেথড ওভারলোডিং। এমনও হতে পারে যে ডু সামথিং নামে আরেকটা মেথড আছে যেটা কিছু নেয় না। আর ভিতরের কোড ওটা কেমন, ওটা হলো যে আপনার ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করবে। বাট অনলি ডিফারেন্স হলো যে আপনার নেম সেম আর জাস্ট প্যারামিটার ডিফারেন্ট। এই ডিফারেন্স, যদি নেম সেম অ্যান্ড প্যারামিটার সেম হইতো তাহলে তো লাইক আমরা প্রোগ্রামার হিসেবেও কনফিউজড হয়ে যেতাম। আর হলো যে আচ্ছা আমার স্ক্রিনশট তো দেখা যাচ্ছে right? আর দেখা যাচ্ছে আমরা প্রোগ্রামার হিসাবেও কনফিউজড হয়ে যেতাম। প্লাস হলো যে আমাদের যে কম্পাইলার ও হলেও কনফিউজ হয়ে যেত লাইক একই নামে কেন দুইটা মেথড, কোনটা কখন কল করা হবে। এটাকে ডু সামথিং, যখন ডু সামথিং একটা ইন্টিজার দেবে এটাকে কল করবে নাকি এটাকে কল করবে, সো কনফিউজিং হয়ে যাবে। তো এটা করতেই দেন, এটা অ্যালাউডই না। বাট হলো যে সো আমরা ডিফারেন্সিয়েট করি কেমনে এক একটা মেথডের মধ্যে সেম নাম বাট ডিফারেন্স হলো যে আমাদের প্যারামিটারগুলো আছে। এখানে একটা প্যারামিটার নিচ্ছে, এখানে এখানে একটা প্যারামিটার নিচ্ছে, এখানে কোনো প্যারামিটার নিচ্ছে না, এখানে দুটো প্যারামিটার নিচ্ছে। সো ইউজার যখন হলো যে এই ডু সামথিং কল করবে যদি কিছু না দেয় দেন এটাকে কল করবে। যদি এখানে ধরেন টু দিছে দেন এটাকে কল করবে, আর যদি এখানে ধরেন এটা দিছে এটাকে কল করবে। সো বেসিকলি ওই জাস্ট প্যারামিটার ডিফারেন্ট সেম মেথড নেম। আর এটার মেনলি আমরা ইউজ করি ফাংশনালিটি ডিফারেন্ট হবে।
লাইক প্যারামিটার যদি ডিফারেন্ট হয় আমরা ওই প্যারামিটারগুলো ডিফারেন্টভাবে ইউজ করি। তো এটার একটা ইউজ কেস আমরা অলরেডি দেখছি যে আমরা মাল্টিপল কনস্ট্রাক্টর লিখি না, যে প্যারামিটার ডিফারেন্ট দিয়ে, যে আমি যখন স্টুডেন্ট অবজেক্ট করাইছিলাম, ধরেন এই যে স্টুডেন্টের কনস্ট্রাক্টর এটা, সো আমি জাস্ট সেমটাই করলাম, বাট এখানে দেখেন এই যে এখানে দেখেন হলো যে একটা স্টুডেন্ট বানাইলাম যেটার হলো যে নেই, আর নেম নেই, আমি এটা রিমুভ করে দিলাম। দেন এটা কনস্ট্রাক্টর, এটাকে বলা যায় কনস্ট্রাক্টর ওভারলোডিং। দুইটা কনস্ট্রাক্টর আছে, একটার মধ্যে হলো যে প্যারামিটার দুইটা, আর একটার মধ্যে প্যারামিটার একটা। সো আপাতত আমি কনস্ট্রাক্টর বাদে কোনো এক্সাম্পল আমার মাথায় নেই, এরকম করে প্রিপেয়ার করি নেই, বাট আপনার এটা আই থিঙ্ক ইজি টু আন্ডারস্ট্যান্ড যে লাইক সেম মেথড নেম বাট প্যারামিটার ডিফারেন্ট কারণে তখন ওটার আমরা মেথড ওভারলোডিং বলি। এই মেথড ওভারলোডিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? একদম সিম্পল জিনিস। একটা কোশ্চেন হচ্ছে, এটা যদি যখন কল করব তখন মানে কোনটা কাজ করবে তাহলে? এই যে আমি কেউ যদি ডু সামথিং দুইটা প্যারামিটার দিছে তখন কোনটা কল হবে? এই যে ডু সামথিং দুইটা প্যারামিটার আলাদা কল। কেউ যদি লেখে যে এই ডু সামথিং এখানে কিছু দেয়নি, তখন কোনটা কল হবে আপনিই বলেন। তখন কল হবে এই যে যেটার কোনো প্যারামিটার নাই, এটা হলো যে আমাদের কল করতেছে, এটা হলো যে এই মেথডের নামটা। সো যদি 2 3 দিছি মানে কি এখানে দুইটা ইন্টিজার নেবে, সো এটা কল হবে। সো এখানে ডু সামথিং আছে যেটার মধ্যে আমি কোনো প্যারামিটার দেইনি, মানে কি প্যারামিটার ছাড়া যে মেথডটা লেখা আছে ওটা কল হবে। এটা এমনও হতে পারে যে কেউ কল করছে এই যে ডু সামথিং, একটা ইন্টিজার দিছে আর একটা ধরেন স্ট্রিং দিছে, ধরেন একটা স্ট্রিং দিছে। এখন কোনটা কল করবে? এখন কোনো কলই করবে না, বলবে হলো যে ও এই নামে তো কোনো মেথড নেই, কজ আমার কম্পাইলার কি খুঁজবে? ডু সামথিংটা খুঁজবে। আচ্ছা ডু সামথিং পাইছে, বাট এখানে তো আবার একটাই ইন্টিজার আছে আর একটা স্ট্রিং আছে, এরকম তো কোনো মেথড নেই। তখন জাস্ট এটা রেড লাইন আন্ডারলাইন করে দেখাবে যে এরকম কোনো মেথড নেই। বাট আমি যদি কোনো একটা মেথড লিখি এরকমভাবে, কোনো একটা মেথড লেখা আছে যেটা ইন্ট নেয় আই আর হলো যে স্ট্রিং নেয় ধরেন এস অথবা যেই দিই সমস্যা নেই, তখন হলো যে এটা কল করলে সে খুঁজবে ডু সামথিং আছে কিনা। আচ্ছা ডু সামথিং আছে, দেখবে আচ্ছা একটা ইন্টিজার আর একটা স্ট্রিং পাস করতেছে, আচ্ছা ডু সামথিং মেথডের নাম আর এখানে একটা ইন্টিজার আছে একটা স্ট্রিং আছে, সো প্রবাবলি এটাকে কল করতেছে, দেন এই মেথডটাকে কল করা হবে। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, ওকে। আচ্ছা সো আমরা মেথড ওভাররাইটিংয়ে যাই। মেথড ওভাররাইটিংটা কি হলো যে আমরা অলরেডি টু স্ট্রিং মেথড একবার লিখছি, এটার আগে দেখেন এখানে লেখা আছে ছোট করে ওভাররাইট। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা তো থিওরিটিক্যালি হলো যে এই টু স্ট্রিং মেথডটা, প্রত্যেক টু স্ট্রিং মেথডটা, আচ্ছা একটু দেখি বোঝানোর ট্রাই করি, এইভাবে বোঝায় নাকি। প্রত্যেকটা জাভা অবজেক্টের একটা টু স্ট্রিং মেথড থাকে। এই টু স্ট্রিং মেথডটা কি করে হলো যে এই জাভা অবজেক্টটা যে মেমোরিতে আছে না, মেমোরিতে যে মেমোরি লোকেশনে আছে ওই লোকেশনটার একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন আমাকে দেয়। এখন যদি আমি এটা রান করে দেখি, এখানে দেখেন ডিফারেন্ট জিনিস দেখাবে। তো ধরেন এটা আমি রান করি, তো এটা দেখেন টু স্ট্রিং আমি লিখছি, বুঝছেন? আচ্ছা সো ধরেন আমি আইডি দিলাম কিছু একটা অ্যান্ড নেম দিলাম এটা, তো আউটপুট দিলাম, আমার আউটপুট দেখাচ্ছে এরকম, কারণ আমি এটা এইভাবে লিখে দিছি। বাট আমি যদি এটা রিমুভ করে দিই, এই যে টু স্ট্রিংটাকে আমি রিমুভ করে দিই যেটা আমি লিখছি, রিমুভ করে দিই, এখন রান করি, আইডি দিলাম কিছু একটা, নেম দিলাম দফে, শো আউটপুট। আচ্ছা এখানে আউটপুট প্রপার দেখাচ্ছে কাজ আমি করতেছি, লাইক এটা আমি লাইক নিজে করতেছি, বাট এখানে দেখেন আমি কি করতেছি, এই যে আচ্ছা অ্যানোনিমাস ইনস্ট্যান্সটা বাদ দিয়ে ধরেন যে আমি অবজেক্টটা কোথায় বানাইছি এটা একটু খোঁজার ট্রাই করি। আচ্ছা অবজেক্টটা বানাইছি আমি এই যে নিউ স্টুডেন্ট, আচ্ছা নিউ স্টুডেন্ট এখানে দেই নাই, হ্যাঁ স্টুডেন্ট অবজেক্ট বানাইছি, দেন আমি এটা হলো যে আউটপুট দেখাইছি। বাট আউটপুট দেখানোর আগে আমি হলো যে জাস্ট এই স্টুডেন্ট যেটা আমার নিউ স্টুডেন্টকে টু স্ট্রিং কল করবো, এটা অলরেডি লেখা, এটা লাইক বিল্ট ইন মেথড। এই স্টুডেন্ট যে প্রত্যেকটা জাভা অবজেক্টে টু স্ট্রিং আছে, সো বিল্ট ইন মেথডটা নিচ্ছি, টু স্ট্রিং নিচ্ছি, দেন হলো যে আমি এটাকে প্রিন্ট করবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, নর্মালি জাস্ট প্রিন্ট করি
সো জাস্ট নিয়ে প্রিন্ট করতেছি, এখন দেখবেন নিচে প্রিন্ট করে আসবে। আচ্ছা এটা ছাড়া আমি এটাকে জাস্ট গ্রে আউট করি, তাহলে আমাদের দেখতে অসুবিধা হবে। হ্যাঁ, সো এখন জাস্ট একটাই প্রিন্ট স্টেটমেন্ট, আর আরেকটা হলো যে আমি অবজেক্টটা দেখাচ্ছি, এটা আমি নিজে লিখছি, সো এটার আউটপুটটা ডিফারেন্ট হচ্ছে। বাট আপনি জাস্ট টার্মিনালে খেয়াল করবেন যে কী লেখা আসে। সো আমি এটা রান করি, আমার আইডি দিলাম ধরেন 1, নেম দিলাম জাফর, সো আউটপুট দিলাম। এখন দেখেন টু স্ট্রিং, যেটা টু স্ট্রিং কি প্রিন্ট করতেছে, এই যে টু স্ট্রিং কি প্রিন্ট করতেছে, এটা প্রিন্ট করতেছে। সো এটা হলো যে আমার ওই প্যাকেজ, এক্সাম্পল প্যাকেজ হলো যে প্রজেক্টের নাম। দেন হলো যে এটা আছে না, এটাকে আমি বলছি হলো যে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন, যে মেমোরি যে লোকেশনটা আছে না, ওইটার জাস্ট একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন। এটা অ্যাকচুয়াল লোকেশন না, আই ডোন্ট থিঙ্ক এটা ইউজ করে আপনি মেমোরিতে কী আছে ওই যদি আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন, আই ডোন্ট থিঙ্ক এটা এরকম মেমোরি লোকেশন ইউজ করে আপনি হলো যে ওই পয়েন্টার্স ইউজ করতে পারবেন না। এটা জাস্ট একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন, যে ওই জাভা ভার্চুয়াল মেশিন রান হচ্ছে না, ওই মেমোরিতে এই অবজেক্টটা কোথায় সেভড আছে জাস্ট ওইটা রিটার্ন করে, জাস্ট দেখার জন্য। বাট এটা কাইন্ডলি ইউজ আমাদের লাগে না, এই জন্য আমরা কি করি, এই টু স্ট্রিং মেথডটাকে আমরা নিজে লিখি। অলরেডি তো আছে, আমরা যদি টু স্ট্রিং মেথডটা নিজে লিখি যেটা অলরেডি আছে, দেন কি হবে, যে আপনি ধরেন এই যে টু স্ট্রিং মেথডটা হলো যে আমি এটা Ctrl Z দিয়ে ফেরত আনছি, এই ওভাররাইট এটা বাদ দিয়ে দিলাম, এখানে এরর দেখাচ্ছে না, এখানে অলরেডি দেখাচ্ছে যে ওভাররাইট করতেছে। আচ্ছা টু স্ট্রিং মেথড অলরেডি আছে, প্রত্যেকটা জাভা অবজেক্টের টু স্ট্রিং মেথড থাকে। আমি কি চাই, এই যে এটা কাইন্ডলি ইউজলেস, টু স্ট্রিং মেথড যেটা আমাকে রিটার্ন করে এটা আমার কোনো ইউজ নেই, এটা দিয়ে আমি নিজে প্রোগ্রামের কোনো ডিবাগ করতে পারবো না, মেমোরি লোকেশন দেখে আমার কোনো লাভ নেই, আমি যেটা প্রোগ্রামার ইউজারও কোনো লাভ নেই, ইউজারকে এটা দেখায় কোনো লাভ নেই। সো আমি কি চাই, যে এই টু স্ট্রিং মেথডটা জাভা যে অলরেডি লেখা আছে ওটাকে রিপ্লেস করতে চাই। সো নর্মাল মেথডের মতোই আমি হলো যে এই নাম দিছি টু স্ট্রিং, আগে অলরেডি আছে, দেন আমি স্ট্রিং লিখছি, দেন হলো যাবো একটা পাবলিক, সবাই কল করতে পারবে, দেন মেথডের ভিতরে কী আসবে এটা হলো, এটাই পরে আসতেছি, কিছু একটা হবে। সো যাতে আগের যে টু স্ট্রিং মেথডটা আছে ওটাকে রিপ্লেস করে, এটার জন্য আমরা এই ওভাররাইটটা লিখি। মানে কি, আগের যে টু স্ট্রিং মেথডটা আছে না, এটাকে ওভাররাইট করে আমরা এই টু স্ট্রিং মেথডটা ইউজ করি। এইটুকু বুঝতে পারছি? আচ্ছা একটু বলি যে প্রত্যেকটা জাভা অবজেক্টের টু স্ট্রিং মেথড দ্বারা কি বুঝাইছি। জাভা অবজেক্ট হলো, তো জাভা অবজেক্টের তো একটা ক্লাস লেখা আছে, যে জাভা যারা বানাইছে ওরা লিখে রাখছে, ওইটার মেথড হলো যে টু স্ট্রিং। তো প্রত্যেকটা জাভা আমরা যে এরকম লিখি না, ক্লাস লিখি না, এগুলো হলো যে ইনহেরিট করে, জাভা অবজেক্টের যত কোড আছে না সবগুলো ইনহেরিট করে। তো ইনহেরিট করার টাইমে হলো যে ইনহেরিটেশন টেন্স নিয়ে আপনার ইন ফিউচার আরও ইনডেপথ জানতে পারবেন, বাট আপাতত তোমরা প্রবলেম বুঝতেছেন যে জাভা অবজেক্টে যত কোড আছে সবগুলো হলো যে আমার এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে এসে পড়ে, এর ফলে টু স্ট্রিং মেথডটাও চলে আসে, বাট আমরা তো আগেরটা ইউজ করতে চাই না, এই জন্য হলো যে আমি ওভাররাইট লিখে আগের মেথডটাকে রিপ্লেস করি। সো এইটা আমি এখনই বোঝাচ্ছি কি, এটা সিম্পল জিনিস, বাট একটু ওভাররাইট জিনিসটা বুঝতে পারছেন আমরা ওভাররাইট কখন করছি। আগে যে মেথডটা লিখছি, আগে যে মেথডটা আছে ওটাকে সেম নামে আরেকটা মেথড দিয়ে আমি রিপ্লেস করছি, সেম নাম প্লাস হলো যে সেম প্যারামিটার। যদি এখানে প্যারামিটার আমি ডিফারেন্ট দিতাম তাহলে তো কোনো সমস্যা হতো না, তখন তো মেথড ওভারলোডিং হয়ে যেত। জাস্ট মেথডের নাম সেম বাট প্যারামিটার ডিফারেন্ট, ওভারলোডিং হয়ে যেত। বাট আমি কি চাচ্ছি, আগে অলরেডি যেটা লেখা আছে ওটাকে কমপ্লিটলি রিপ্লেস করে দিতে যাচ্ছি, তখন হলো যে প্যারামিটার তো সেম, নেমও সেম। তো আমি যদি জাস্ট এখানে একটা কিওয়ার্ড ইউজ করি ওভাররাইট, তাহলে হলো যে ওই কী বলা জানি, ওই আগের মেথডটাকে আমি অলরেডি করে ফেলতেছি, ওই ওভাররাইট করে আমার লেখা মেথডটা ইউজ করতেছি। আর টু স্ট্রিংয়ের কাজ কি হলো যে এই যে অবজেক্টটা ওইটার একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন দেওয়া, এটা হলো যে আমার যেটা ইচ্ছে সেটা। সো এটা হলো যে ইন্টেলে যে অটো জেনারেট করছে, এটা জাস্ট স্ট্রিং, একটা স্ট্রিং স্টুডেন্ট, দেন আইডি, স্টুডেন্টের আইডি নিচ্ছে, দেন নেম নিচ্ছে, দেন হলো যে সুন্দর করে জাস্ট প্রিন্ট আউট করে দিচ্ছে। এখন যেহেতু আমি এটা ওভাররাইট করছি, ওভাররাইট করার পর যদি রান করি, আমি আমার আইডি দিই 1 অ্যান্ড নেম দিই আপনি, দেখবেন এই যে প্রিন্ট কী আসছে, এই যে স্টুডেন্ট আইডি 1, নেম জাফির, এই যে এরকম করে আসছে। সো ওভাররাইডিং নিয়ে কোশ্চেন আছে?
না, কোয়েশ্চেন নাই। আচ্ছা, মেথড ওভারলোডিং আপনারা আই থিঙ্ক রেয়ারলি ইউজ করবেন। এই টু স্ট্রিং তো অটোমেটিকলি জেনারেট করবেন। আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে যদি আপনারা ডিজাইন অনেক কমপ্লেক্স করেন, এটা আপনাদের ডিজাইনের উপর নির্ভর করে। আমি যখন প্রজেক্ট করছিলাম আমার নিজের লেখা কোডের কোনো মেথডই ওভাররেড করা লাগে নাই, বাট এটা আপনাদের ডিজাইনের উপর নির্ভর করে, ওভাররেড করা লাগতে পারে, নাও লাগতে পারে। আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই, আপনাদের যখন মডেল ক্লাস ডিজাইন করতে দেওয়া হবে পরীক্ষার মধ্যে, মিডে, ফাইনালে, আর হলো যে আপনারা যে প্রজেক্ট করবেন তখন তো মডেল ক্লাস বানাবেন। প্রত্যেকটা মডেল ক্লাসের কনস্ট্রাক্টর তো থাকবেই, কনস্ট্রাক্টর, গেটার, সেটার আর টু স্ট্রিং থাকতে হবে প্রত্যেকটা মডেল ক্লাসের। আই থিঙ্ক স্যার এটা ক্লাসে মেনশন করছে। আর এগুলো আপনার কিছুই নিজে লেখা লাগে না, এগুলো জাস্ট অটো জেনারেট করবেন, বাট অ্যাটলিস্ট বুঝে যাইন যে হলো যে কোনটা কী করতেছে। আই ডোন্ট থিঙ্ক আপনার কনস্ট্রাক্টর যদি লাইক ডিফারেন্ট কনস্ট্রাক্টর লাগে, যে প্যারামিটার ছাড়া লাগতে পারে, প্যারামিটার সহ লাগতে পারে, তখন আপনি ডিফারেন্ট কনস্ট্রাক্টর লাইক একটা বিভিন্ন অনেকগুলো কনস্ট্রাক্টর রাখতে পারেন, আপনার ইচ্ছা। গেটার সেটার একদম সিম্পল কোড, এটা লাইক অটো জেনারেট করবেন। আর এটা তো আপনার যদি নর্মালি কন্ট্রোলার ক্লাসের কোড বুঝে থাকেন, এটা তো বোঝা অনেক ইজি, জাস্ট অটো জেনারেট করে বুঝে যাবেন। আমি জাস্ট বলবো যে বাই ডিফল্ট যেটা থাকে টু স্ট্রিং, এটা গুড ইনাফ, মোর দেন গুড ইনাফ। বাট আপনি যদি আউটপুটটা আপনার প্রোগ্রামের সার্টেন ওয়েতে দেখাইতে চান, তখন আপনি চাইলে এই যে টু স্ট্রিং মেথডটা চেঞ্জ করে নিন। ধরেন এটা হলো যে বাই ডিফল্ট অটো জেনারেটেড কোড, বাট আমি চাই না এটা। আমি কীভাবে কী দেখাইতে চাই, আমি দেখাইতে চাই হলো যে আচ্ছা আমি যে এখানে যে লিখছি না, এই আউটপুট হ্যালো, মানে হ্যালো স্টুডেন্টের নাম ইউর আইডিএস, এটা আমি এটা দেখাইতে চাই। তো তখন কি করব, আমি জাস্ট এই স্ট্রিংটা আছে না, এটা আমি জাস্ট নিজের মতো করে লিখবো। চলেন আমরা লিখি নিজের মতো করে। আমি আউটপুটটা কীভাবে দেখতে চাই, আমি আউটপুটটা কী চাই, আমি আউটপুটটা চাই কি হ্যালো বলবে, হ্যালো বলবে, হ্যালো বলবে, দেন স্টুডেন্টের নাম বলবে। সো নাম হলো যে আমি নেম দিয়ে নাম পাচ্ছি, আর আমি দিস ডট নেমও লিখতে পারি। আমি আরও এক্সপ্লিসিটলি লিখতেছি দিস ডট নেম। সো নাম বলছে, দেন বলবে একটা স্পেস দিয়ে নেম বলার পর একটা ফুল স্টপ, দেন একটা স্পেস দিয়ে বলবে যে ইয়োর আইডি ইজ, স্পেস দিয়ে দেন হলো দিস ডট আইডি। আর আমি চাই হলো যে এখন যদি এটা প্রিন্ট করি, আরও যদি পরে কোনো প্রিন্ট স্টেটমেন্ট থাকে, তখন হলো যে পাশেই এসে পড়বে, বিকজ পরের লাইন নেই। তো যাতে পরের লাইনে যায় এটা ইনশিওর করার জন্য আমি জাস্ট একটা স্ল্যাশন দিয়ে দিই। এখন রান করে দেখি, আমি কিন্তু নিজে লিখছি এটা, কাজ আমি চাইতেছি এরকম আউটপুট দেখাইতে। তো আপনার প্রোগ্রামে ডিফারেন্ট টাইপ অফ আউটপুট, আপনি চাইলে এই কাজটা যে করছি টু স্ট্রিং, এটা আপনি হলো যে কন্ট্রোলার কাছে করতে পারেন, যে এইভাবে করছি কন্ট্রোলার কাছে। বাট আই থিঙ্ক বারবার করবেন, আপনার বিভিন্ন জায়গায় হলো যে আপনার এই অবজেক্টের ডেটাগুলো দেখাইতে হবে, সো একটু কষ্ট। সো আই থিঙ্ক হলো যে আপনার যেরকম আউটপুট লাগবে টু স্ট্রিং মেথডে আপনি এরকমভাবে সাজাই নেবেন। এটা রান করে দেখি কাজ করে কিনা। আইডি দিলাম 2, নেম দিলাম জাফর। এই যে দেখেন হ্যালো জাফর, ইয়োর আইডি ইজ 2, আমি যেটা যেভাবে লিখছি। তো আর এখন কোনো কোশ্চেন আছে একটু নিয়ে বুঝতে পারেন নাই? ভাইয়া প্রজেক্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওটাই যাচ্ছে। যেহেতু সব কন্ট্রোলার হচ্ছে গেটার সেটার এগুলো থাকে, স্যার তো আমাদের আগে আগে ডিজাইন করে রাখতে বলছে, তাহলে কি আমি আগে আগে সব গেটার সেটার রেডি করে রাখবো, নাকি যখন কোড করবো তখন একটা একটা করে ম্যানুয়ালি করবো? গেটার সেটা তো থাকবে হলো যে আপনার ওই মডেল ক্লাসের, রাইট? হ্যাঁ হ্যাঁ, মডেল ক্লাসের তো স্যার কি বলছে আপনাদের এখন রেডি করে রাখতে? এমন স্যার তো ডিজাইনটা রেডি করে রাখতে বলছে, ক্লাস সামনে রোজ আসতেছে। ও ডিজাইন রেডি, আচ্ছা আপনি কি করবেন, ইউএমএল তো ক্লাসে শিখায় না, শিখাইছে না না? তাহলে স্যার রেডি করে রাখতে আই থিঙ্ক স্যার কি বুঝাইতে চাইছে যে সিন আপনি বিল্ডারের যেগুলো বেসিক আছে ওগুলো আর কি শেষ করতে। ওটা তো মডেল ক্লাস না, ওটা তো গেটার সেটা থাকবেই না। আপনার সিন বিল্ডার এফএক্সএমএল যেটা বানাবেন, ধরেন আপনাকে বললো এফএক্সএমএল এর ডিজাইন রেডি করে রাখো, বুঝছেন? ওটা তারা হলো যে স্যার বুঝেছে সিন বিল্ডারের ডিজাইন করে রাখতে, জাস্ট বুঝছেন? হলো যে ওই কোথায় বাটন থাকবে, কোথায় কি থাকবে, ওটা জাস্ট হলো ওটা যে জাস্ট কন্ট্রোলার ক্লাস। দেন হলো যে আপনি আস্তে আস্তে বানাবেন, আস্তে আস্তে আপডেট করবেন। আমি হলে কি করতাম আপনার জায়গায়, আমি হইলে সিন বিল্ডারে কিছুই বানাইতাম না, আমি কি করতাম
হাতে কলমে খাতায় আর হলো যে কোনো কিছু আপনি ফিগমা ইউজ করতে পারেন। আই উড সে জাস্ট খাতায়, কারণ আপনি এখন জানেন আপনার কি আছে, যে হ্যাঁ আপনি জানেন ড্রপ বক্স যেটা কম্বো বক্স ওটা আছে, টেবিলের মতো কিছু একটা থাকতে পারে, বাটন আছে, ওই আমাদের অন্য এপিসোডে দেখাইছে ট্যাব দেখাইছে যেটা ক্লাসে পরে দেখানো হবে। তো অনেক কিছু থাকতে পারে, কিছু নাও থাকতে পারে। আমি কি আর এই এফএক্সএমএল যে হাতে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে বানায় না, এটা বানানো অনেক ইজি আর টাইম লাগে না আর ইয়াও না ওই প্রোগ্রামিংয়ের মতো এত টিডিয়াসও না যে অনেকক্ষণ করা যায় না। আমি কি করতাম, আমি হলো যে আমার যে গ্রুপ 4 জন আছে ওদের নিজের যে এফএক্সএমএল না বানায় জাস্ট খাতায় একটা আইডিয়া রেখে দিতাম, খাতায় এঁকে এঁকে রেখে দিতাম। দেন হলো যে আপনার যখন সিল বিল্ডার বানাইতে, যখন আপনার এফএক্সএমএল সাবমিট করতে বলা হবে তখন জাস্ট খাতা দেখে দেখে বসাই দিতাম, বুঝছেন? কারণ আপনি এখন আগে কি এফএক্সএমএল সাবমিট করতে হবে, মানে একদম স্টেপ বাই স্টেপ করতে হবে? এরকম করে দিবে স্যার। আপনারা এখন তো সিআরএ রিপোর্ট দিচ্ছেন না, ওই যে সিআরএ রিপোর্টের সামথিং দিচ্ছেন, তো এটার পর আপনারা ইউএমএল রিপোর্ট দেবেন, ওটাও পুরোটা না, ইউএমএল এটা ক্লাসে শেখাবে, ওটা সিআরএ রিপোর্ট তো পুরোটা দেন নাই, একটু কিছু একটা পার্ট দিয়েছেন তোরা। ইউএমএল ক্ষেত্রেও সেম, আমি ফুল কমপ্লিট করে দিয়েছি। আর তাহলে তো আপনাদের আরো ভালো, যেটাই হোক সবার জন্য তো ম্যান্ডেটরি না। আচ্ছা ইউএমএল ক্লাসে শেখানো হবে, এটা লাইক ইউএমএল হলো যে একটা ওই মডেলিং ল্যাঙ্গুয়েজ হলো যে ওই ডায়াগ্রাম আঁকা, ডিটেলে একটা ডায়াগ্রাম, ইউএমএল ডায়াগ্রাম আঁকা ক্লাসে শেখানো হবে। ওই ডায়াগ্রাম দেখে দেখে আপনারা হলো যে আপনাদের মডেল ক্লাস বানাবেন, তাও এটা পুরো সাবমিট করবেন না, যে 20% এরকম স্যার বলে সাবমিট করতে। ইউএমএল সাবমিট করবেন, ওইটার পরে হলো যে আপনার তখন এটার পরে হলো যে স্যার বলবে যে হলো যে আপনাদের এফএক্সএমএল সাবমিট করেন, বুঝছেন? এইটার 2 উইক পরে আপনাকে বলবে হলো যে আপনি প্রজেক্টের কোড সাবমিট করেন, বুঝছেন? তো আপনি হলো যে আমি বলবো যে সিআরএ দেখে দেখে আপনি খাতায় করে ফেলেন যে বাটনটা এখানে হবে, এটা এরকম হবে। আপনি যদি ওই আপনি যেটা ইচ্ছে সেটা লাইক ওই এফএক্সএমএল করেন না। আমি হইলে কি করতাম, আমি জাস্ট নিজের কথা বলতেছি, কথা এফএক্সএমএল করা, দেন রিডিজাইন করা, আপনি নিজেও জানেন না কি আছে। আমি যখন ক্লাস কোর্সটা করতেছিলাম তখন আমি নিজেই জানতাম না যে কি আছে না আছে, কেমনি কি করব। আস্তে আস্তে জানতে দেন যখন ফুললি একটা ভালো একটা আইডিয়া পাইছি তখন বুঝতে পারছি ও আচ্ছা আমার কাছে আমার বাটন আছে, আমার টেবিল আছে, এগুলো আছে, পুরো একটা আইডিয়া পাইছি। দেন আমি আমার এফএক্সএমএল ইজিলি ডিজাইন করতে পারছি। বাট আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। আচ্ছা দাঁড়া, আমি এটা বলে নি, শেষ করি। আর কথা বলার মাঝখানে একটু কষ্ট করে মাইকটা অফ করেন, একটু নয়েজ আসে তো। আচ্ছা যেটা বলতেছিলাম, তো আপনি খাতা কলমে আপনাদের এফএক্সএমএল ডিজাইন করেন, স্যার যখন বলবে ও এফএক্সএমএল বানায় ফেলেন। আপনার অলরেডি সিআরএ রিপোর্টে লেখা আছে যে কেমনে ফাংশন করবে সব কিছু, আর অলরেডি ডিজাইন করা আছে খাতায়। আপনি জাস্ট ওই এফএক্সএমএল বানায় দেন স্যারকে দিয়ে দেবেন। দেন আপনি হলো যে কোডিংয়ের কাজ করবেন, যে মডেল ক্লাস ইউএমএল যদি বানানো থাকে, ইউএমএল যদি প্রপারলি বানান, মডেল ক্লাস বানানো একদম ইজি, জাস্ট ফিল্ড বসাবেন, বাকি সব অটো জেনারেট করবেন। দেন হলো যে এফএক্সএমএল কন্ট্রোলার ক্লাস এফএক্সএমএল বানায় সাবমিট করে দেবেন। দেন হলো যে আপনি হলো যে পুরা প্রজেক্টটা নিয়ে, যে তখন তো আইডিয়া থাকবে কী করতেছেন, পুরা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে থাকবেন নিজের সুবিধার্থে। আচ্ছা আরেকটা প্রবলেম যে বলেন, কি বলেন ভাইয়া? লাস্ট দিন তো আমার কন্ট্রোলার তো অটো আপডেট হচ্ছিল না, 5 নাল দেখাচ্ছিল না। আমার হচ্ছে এফএক্সএমএল এ ওই কন্ট্রোলারের কোডটা ম্যানুয়ালি করতে হইতেছে, ম্যানুয়ালি করে এটা হয়ে যায়। ম্যানুয়ালি করে মানে ম্যানুয়ালি বলতে হচ্ছে এফএক্স কন্ট্রোলারের একটা থাকে না, অপশন থাকে না, ওইখানে ম্যানুয়ালি লিখতে হয় আর কি। মানে অটোমেটিক আসতেছে না? না অটোমেটিক আসে না। তা একটা লাইন না, জাস্ট একটা লাইন তো নাকি? জি বুঝি নাই। একটা লাইন চেঞ্জ করতে হয় না, তো জাস্ট এফএক্স কন্ট্রোলার অ্যাড করলে হয় না, যেটা বললেন যে? হ্যাঁ তাহলে ওইটাই করেন আপনি, যে বুঝতে একটাই লাইন। তো আপনি বলতেছেন যে আপনার যে প্রজেক্ট, আপনার হলে যে এই এফএক্সএমএল এইটা থাকে না, রাইট? এটা প্রথমে থাকে, বাট সিন বিল্ডারে সবকিছু করার পর আপডেট করতে গেলে ওটা রিমুভ হয়ে যায়, ওটা থাকে না। আচ্ছা তাহলে আপনি করেন ওই, তাহলে তো এটা সিম্পল সলিউশন, জাস্ট ইয়াটা বসাই দেন, এফএক্স কন্ট্রোলারটা বসাই দেন। এক্সটেনশন তো আমরা বানাই নাই, সো এক্সটেনশন আন্ডার দি হুড কীভাবে কাজ করে আমি বলতে পারি না, ওই আপডেট কন্ট্রোলার। সো আমি বলবো যে সিম্পল একটা ফিক্স, জাস্ট করতে পারেন যে কপি করে রেখে দিলেন আগে, দেন পেস্ট করে দিবেন। আর এটা তো বসানো একদম ইজি, জাস্ট আপনার জাস্ট এফএক্স কন্ট্রোলার কপি করে রাখতেছি আর কি।
ওইটাই বললাম যদি কপি নাও থাকে একদম ইজি দেখে দেখেই করবেন যে এফএক্স কন্ট্রোলার দেন একটা স্ট্রিংয়ে কি থাকবে হলো যে আপনার যে প্যাকেজ সব বেসিক্যালি যদি আপনি কিছু না চেঞ্জ করেন প্যাকেজ প্রজেক্ট করার টাইম তখন এরকমই থাকবে কম এক্সাম্পল দেন হলো যে আপনার প্রজেক্টের নাম দেন তার নাম আপনার কন্ট্রোলার নাম ওইটাই জাস্ট পেস্ট করে করে কাজটা করেন। আর আমি যেটা বললাম আপনি যদি হন অনেকে আছে নিজে নিজে শিখে অনেক আগে আগে কাজ করে ফেলে তাহলে আপনি গো হেড আপনি হলো যে এফএক্সএমএল এর কি আছে না আছে এগুলো দেখে দেখে এফএক্সএমএল ডিজাইন করে করে রাখেন। বাট আপনি যদি ক্লাস ফলো করার আইডিয়া থাকে যে ক্লাসে যতটুক করাবে ওটুক ওই অনুযায়ী আমি আগায় দেন ওই অনুযায়ী কাজ করবো দেন আমি বলবো যে এফএক্সএমএল খাতা কলমে করেন এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেন বাট ফাইনাল যে প্রজেক্ট আছে না ওটা খাতা কলমে করেন যখন বলবে যে এফএক্সএমএল সাবমিট করো তখন জাস্ট দেখে দেখে হলো যে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে ফেলেন। আচ্ছা এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোয়েশ্চেন যদি না থাকে আমি মেথড চেইনিংয়ে যাই। এটা আরও সিম্পল। মেথড চেইনিং হলো যে একটার পর একটা মেথড কল করা আর কিছুই না। এখানে কোনো আছে কিনা দেখি তো। কোনো কোড করা থাকলে ওটা সুবিধা যেতে দেখি। হ্যাঁ এইটা ইউজ করতে পারি আমরা। মেথড চেইনিং কি হলো যে একটা চেইন অফ মেথড তৈরি করা যে একটা ধরেন এরকম ধরেন একটা মেথড একটা ধরেন অবজেক্ট ডট একটা মেথড কল করছেন এই মেথড একটা কিছু রিটার্ন করে ওইটার সাথে ডট করে আপনি যদি আরেকটা মেথড অ্যাড করেন আদার মেথড অ্যাড করেন দেন এটা একটা কিছু রিটার্ন করতেছে দেন এটার সাথে ডট করে আপনি অ্যাড করতে পারেন চাইলে আদার মেথড। এটা একটা কি একটা চেইনের মতো না এই যে একটা মেথড কল এটার সাথে আরেকটা মেথড কল লাগানো এটার সাথে আরেকটা মেথড কল লাগানো এটা কি চেইনের মতো না? এটাই হলো যে মেথড চেইনিং। এই ক্ষেত্রে যদি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেখি আর বেশি বড় হয় না বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আমরা করছিলাম ইভেন আউট লিস্টে কী করছিলাম যে হলো যে কী করি এই যে এটা এক্স্যাক্ট মেথড চেইনিং না সুন্দর যদি এক্সাম্পল দেখার ট্রাই করি। ওরা ওভাবেই দেখাচ্ছে বাট এগুলো দেখলে আরো কনফিউজিং লাগবে। আচ্ছা ওটুক যাওয়ার আগে আমি যে কনসেপচুয়ালি যেটা বলছি এটা তো বুঝতে পারছেন রাইট? মেথড চেইনিংটা কি যে একটা মেথড একটা অবজেক্ট দিয়ে একটা মেথড কল করছেন ওই যেটা রিটার্ন করতেছে ওইটার সাথে আরেকটা মেথড কল করতেছেন দেন এটার সাথে আরেকটা মেথড কল করতেছেন। এটা একটুকু হইতে পারে আরো বড় হইতে পারে বাট মানে বুঝছেন তো একটা মেথড যেটা রিটার্ন করতেছে ওটা দিয়ে আরেকটা মেথড কল করতেছে এটাকে জাস্ট চেইনের মতো দেখতে লাগে একটার পর একটা কল হচ্ছে এই জন্য এটাকে বলে মেথড চেইনিং। বাট থিওরি আর কি কনসেপ্টটা তো বুঝতে পারছেন রাইট? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা এটা নিয়ে কোনো কোয়েশ্চেন না থাকলে আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারলেই হয়েছে। কারণ আপনি যখন অ্যাকচুয়ালি কোড করবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এই মেথড 1 এই যে অবজেক্ট ডট মেথড 1 কি রিটার্ন করতেছে এই মেথড 1 কি রিটার্ন করতেছে অ্যান্ড ওইটার সাথে হলো যে এই মেথড আদার মেথড যেটা কল করতেছে এটা হলো যে লাইক এটার কোনো মেথড আচ্ছা অবজেক্ট ডট মেথড 1 এটা তো আপনারা দেখে আসছেন। এখন এই অবজেক্ট ডট মেথড 1 কিছু একটা রিটার্ন করতেছে এ ধরনের একটা অবজেক্ট যেটার একটা হলো যে মেথড আছে যেটা হলো যে আদার মেথড অ্যান্ড এটা যেটা রিটার্ন করতেছে আচ্ছা না ওইটা কমপ্লেক্স হয়ে যায়। আমি যদি আরও বেটার ওয়ে পাই না আই থিঙ্ক বুঝতে পারছেন মেথড চেইনিংটা কি বাট আমি চাইতেছিলাম একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিতে বাট ওরকম কোনো কোডে আমরা এখনও যাইনি। আই থিঙ্ক টেবিলের কাজ যখন করব আমরা তখন হলো যে অনেক মেথড চেইনিং আমরা দেখবো বুঝছেন।
তো আপাতত আপনি হলো যে কনসেপ্টটা বুঝে রাখেন মেথড চেইনিংটা কি, দেখতে কেমন। একটা মেথডের সাথে ধরেন হলো যে এরকম ডট করে আরেকটা মেথড, ডট করে আরেকটা মেথড অ্যাড করে রাখছে, এটা কি আমরা মেথড চেইনিং বলি। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? মেথড চেইনিং পরে হলো যে বেটার রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিতে পারবো। বুঝতে না পারলেও বলেন যে আচ্ছা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, এক্সাম্পল দিলে বেটার হইতো। হ্যাঁ ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছি। সো আজকে লাস্ট টপিক যে স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড, আর হলো যে একটা মেথডের ক্লায়েন্টকে, একটা মেথডের কলারকে। আই থিঙ্ক ক্লাসে স্যার এটা ভালো করে কভার করছে, এটা ওরকম ডিফিকাল্ট কিছুই না, বাট এটা আমরা কভার করার ট্রাই করি এখন। সো ইয়া দিয়ে দেখি, এখান থেকেই দেখি। এই যে অ্যাড মেথডটা, আপনারই আমাকে অ্যান্সার দেন। এই যে অ্যাড মেথডটা কল, এখানে অ্যাড মেথডে এখানে ক্লায়েন্টকে বলতে পারবেন? এই অ্যাড স্যার একটা আই থিঙ্ক একটা সিম্পল লাইন আছে, অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড লাইন। ওই মেথড কলের যে ডটের বাম পাশে যে থাকে এটাই হলো ক্লায়েন্ট। আপনি যদি এটা হলো যে ক্লায়েন্ট, আর এই মেথড কলটা বুঝছেন, এই মেথড কলটা যে মেথডের ভিতরে আছে, কোনো একটা মেথডের ভিতরে আছে, ওইটা হলো যে কলার। সো এইখানে ক্লায়েন্টকে, এখানে ক্লায়েন্ট হলো যে নাম্বার, ক্লায়েন্ট হলো নাম্বার, এই যে নাম্বারস যেটা কল করতেছে, আর এখানে কলার হলো ইয়া যে এই কোন মেথডটা কল করছে, অ্যাড নাম্বার। এই মেথড কলটা কোথায় এক্সিস্ট করে? অ্যাড নাম্বার অন ক্লিক। সো কলার হলো অ্যাড নাম্বার অন ক্লিক মেথডটা। যদি প্রপার ডেফিনেশন দিতে চাই, কলারের ডেফিনেশন অনেক ইজি, এটা প্রপার ডেফিনেশনই কলার হলো যে এটা মেথড তো কল, এটা তো একটা মেথড কল, এখানে এটা হলো যে মেথড কল। সো এই মেথড কলটা কোথায় এক্সিস্ট করে? এই মেথড কলটা এক্সিস্ট করে এই মেথডটার ভিতরে। সো এই মেথড কলটা, এটার কলার হলো যে অ্যাড নাম্বার অন ক্লিক। এটা বুঝতে পারছি রাইট? কলার। সো এটা মেথড কল, এটার কলার হলো যে অ্যাড নাম্বার অন ক্লিক। আর ক্লায়েন্টের যদি প্রপার ডেফিনেশন দিতে চাই, ক্লায়েন্টের প্রপার ডেফিনেশন হলো যে আপনার যে না, আই ডোন্ট থিঙ্ক ক্লায়েন্টের এরকম প্রপার আমি ওটা প্রপার বলে নেই, কারণ আমি বলতে গেছিলাম যে হলো যে কোনো ইনস্ট্যান্স যদি কল করে দেন ওইটা হলো যে মেথড ক্লায়েন্ট। বাট স্ট্যাটিক মেথডকেও যারা কল করে, যেমন এখানে আমি একটা স্ট্যাটিক মেথড কল করতেছি, এটারও ক্লায়েন্ট এইটা, বুঝছেন? সো আই উড সে যে এটা লাইক শুই না ইয়া লাগতে পারে, বাট লিটারালি ওই মেথড কলের ডটের ডান পাশে যেটা আছে এটাই হলো যে ক্লায়েন্ট। এইটুক বুঝতে অসুবিধা আছে? ক্লায়েন্ট অ্যান্ড কলার কোনটা? একদম সিম্পল জিনিস। সো কলারের ডিফারেন্সটা কি? আচ্ছা কলার, আচ্ছা এখানে মেথড কলটা কোথায়? এটা হলো যে আমার মেথড ডট অ্যাড, এটা তো মেথড, এটা তো বুঝতে পারছেন রাইট? এই পুরাটা কি একটা মেথড কল না? এই মেথডটাকে তো এখানে কল করা হয়েছে রাইট? এই ডট অ্যাড কিছু একটা করছে, এইটাকে আমরা মেথড কল বলি। হ্যাঁ, সেই মেথড কলটা কোথায় এক্সিস্ট করে? লাইক কোথায় এক্সিস্ট করে মানে কোনো একটা মেথডের ভিতরে, কোনো একটা ক্লাসের ভিতরে। সো এটা কোথায় এক্সিস্ট করে এই কলটা?
এটা হলো আমার মেথড কল। তাই করে কোথায় এক্সিস্ট করে? এই যে এই মেথডটা আছে না, এটার ভিতরে এক্সিস্ট করে না? বুঝতে পারছি আমি কোথায় এক্সিস্ট করা দ্বারা কি বুঝাইছি? লাইক এটা কেন কল করা হচ্ছে, এটা কোথায়, এই কোডটা কোথায় আছে এটা বলেন। এই কোডটা হচ্ছে ওই যে অ্যাড নাম্বারস অন ক্লিকের মধ্যে। হ্যাঁ, তো এটা একটা মেথড কল, এক লাইন। এই কোডটা আছে অ্যাড নাম্বার অন ক্লিকের মধ্যে। যেহেতু এটা একটা মেথড কল, দেন যেহেতু আর এটা আছে হলো যে অ্যাড নাম্বার অন ক্লিকে, দেন এই অ্যাড নাম্বার অন ক্লিকটা আছে না, এটা হলো যে কলার। এই মেথডটাকে লাইক এই মেথডটাকে কলার, এইটুকু বুঝতে পারছেন? এটা হলো যে মেথড কল, অ্যান্ড এটা মেথড কলটাকে একটা লাইন অফ কোড। এই লাইনটা কোথায় এক্সিস্ট করে? একটা মেথডে। এই ক্ষেত্রে এই মেথডটা কোনটা? এই ক্ষেত্রে এই মেথডটা হলো যে অ্যাড নাম্বার অন ক্লিক, অ্যান্ড এইটা হলো এটা কলার। তো এটা যদি কোনো মেথডে না থাকতো, ধরেন এটা বাহিরে আছে, এই যে মেথডের বাহিরে, মেথডের এখানে ধরেন নাম্বার নাই, বাট ধরেন মেথডের বাইরে আছে, তখন এই ক্ষেত্রে কলারটা কি হইতো? এই ক্ষেত্রে কলারটা হইতো হলো যে এই ক্ষেত্রে কলারটা হইতো আচ্ছা এই কন্ট্রোলার ক্লাস। বুঝতে পারছি? এটা হলো যে একটা মেথড কল হলো যে এডিটরলি একটা লাইন অফ কোড। এই লাইন অফ কোডটা যেখানে এক্সিস্ট করে ওটাই হলো যে এটার কলার। তো ক্লায়েন্টে পরে যে কলারটা তো বুঝতে পারছেন, রাইট? দেখি আরেকটা দেখি, ধরেন আচ্ছা এটাই দেখেন, এটা কি ডট শো? এটা একটা কি মেথড না? একটু কষ্ট করে রেসপন্ড করেন, লাইক না বুঝতে পারলো সমস্যা নেই, ভুলের সমস্যা নেই। লাইক কনসেপচুয়াল জিনিস তো মাথায় নাও বুঝতে পারে, লাইক মাথায় লাইক ক্লিক নাও করতে পারে। একজন রেসপন্ড না, আপনার অন্য কেউ যদি রেসপন্ড করেন সমস্যা নেই। এটা একটা কি? এই ডট শো। হ্যালো, আমি আসি। এতজন মানুষকে একজন রেসপন্ড করলেও হইতো। আচ্ছা, রেসপন্স যেহেতু পাচ্ছি না, আমি জাস্ট যেটা বলছি ওইটাই রিপিট করেছি। ডট শো এটা একটা, হোপফুলি কেউ রেকর্ডিং ক্লাস দেখলেও বুঝতে পারবে, এটা একটা মেথড। এই যে ডট শো এটা একটা মেথড। মেথডটা কোনটা এখানে? এখানে হলো যে শোটা একটা মেথড, অ্যান্ড এটা আছে না, এটা হলো এই যে স্টেজ ডট শো, এটা হলো একটা মেথড কল। মেথড কলটা কি? স্টেজ ডট শো, এটা হলো মেথড কল। তো এটার কলারটাকে, এটার কলারটা হলো যে এই মেথডটা যেইখানে আছে সেই হলো যে কলার। তো এটা কোথায় আছে? এটা হলো যে এই মেথডটার ভিতরে আছে, যেটা হলো আমার স্টার্ট মেথড। সো এটার কলার হলো যে স্টার্ট, আর এটার ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হলো মেথড কলের যে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে কি, সরি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, ডট শোটা কি? এটা তো একটা মেথড, রাইট? আচ্ছা আচ্ছা, আমি রিপিট করি, দেন আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাবো, দেন আপনি হলো যে বলা ট্রাই করেন। আচ্ছা, তো এইখানে এই শো, ওকে, এটা একটা মেথডের নাম, তো এটা কোথাও না কোথাও লেখা আছে। তো এখানে মেথড কোনটা? মেথডটা হলো যে এই শো। দেন এই মেথড কলটা, এই যে মেথডটাকে এখানে কল করা হচ্ছে স্টেজ ডট শো, মানে কি এখানে এই মেথডটাকে কল করতেছে। তো এই জন্য আমরা এটাকে বলি মেথড কল। তো স্টেজ ডট শো হলো যে মেথড কল, আর এই মেথড কলটা কোথায় আছে কোডটা? এটা একটা সিঙ্গেল লাইন অফ কোড।
এটা কোথায় আছে? এটা আছে হলো যে স্টার্ট মেথডটা আছে না, এই মেথডটার ভিতরে না। এই লাইন অফ কোডটা কোথায় আছে? এই লাইন অফ কোডটা আছে এই মেথডটার ভিতরে। এই মেথডটার নাম কি? স্টার্ট। এই স্টার্ট মেথড হলো কলার। এই মেথড কলটা, এই মেথড কল কোডটা যেখানে আছে ওইটা হলো এটার কলার। এখন যদি এটা স্টার্টে না, এটা যদি স্টার্টে না থেকে বাইরে থাকতো, ধরেন এটা হলো যে বাহিরে আছে, জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়ে আছে, ধরেন এটা বাহিরে আছে, বাইরে আছে, তখন এটার কলার কি হইতো? এটার কলার হইতো হলো যে এই যে দেখেন ক্লাস আছে না, হ্যালো অ্যাপ্লিকেশন, এইটা হলো যে এটার কলার, বুঝছেন? এটা হইতো এটার কলার। সো যেহেতু এই কোডটা এই মেথডের ভিতর আছে, সো এইটা হলো যে এটার কলার। আর ক্লায়েন্টকে এই মেথড কলের যে ডট আছে না, ডটের লেফটে যে আছে এটাই হলো যে এটার ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টটাকে স্টেজ। সো বুঝতে অসুবিধা আছে এখানে? সো স্টার রিপিট করেন, বলেন, সমস্যা নেই। কল হবে সেটা আপনার নেট চলে গেছে একটু কষ্ট মানে বলেন, শুনতেছি। নেট কি আমার সমস্যা নাকি? অন্য কেউ একটু রেসপন্ড করতে পারবেন? কথা না বলতে পারলে একটু টেক্সটে রেসপন্ড করেন যে আমি আসি কিনা। ভাই আপনার নেটওয়ার্ক ঠিক আছে আর কি? আচ্ছা, আমার নেট ঠিক আছে যে। জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, উনি যদি আসে দেন আমরা হয়তো বা রিপিট করবো, নিয়ে করবো। আচ্ছা, এটা নিয়ে তো আই ডোন্ট থিঙ্ক কোয়েশ্চেন আছে। সিম্পল, একদম সিম্পলি বলতে গেলে এভাবে যদি আপনাদের বোঝার জন্য এটা এইভাবে দিচ্ছি, বাট বুঝতে অবশ্যই অসুবিধা মানে কলার, এটা মেথড কলার, এটা শিওর। আর ক্লায়েন্ট হলো যে মেথডটাকে কল করছে, এখানে ক্লায়েন্টকে, এটা হলো যে স্টেজ, এই মেথডটাকে কল করছে, এটাই হলো যে ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট ইয়াও হতে পারে, একটা ক্লাসের ইনস্ট্যান্স হইতে পারে, একটা অবজেক্ট হইতে পারে, বা ইয়াও হইতে পারে, একটা ক্লাস নিজেই হইতে পারে যদি স্ট্যাটিক মেথড কল করে থাকে। সো আমরা ইয়াটা বলার ট্রাই করি। সো একটু বুঝতে পারছি আমরা। তো স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড স্ট্যাটিক মেথড, তো এই ক্ষেত্রে স্ট্যাটিক ফিল্ডগুলা, আচ্ছা ধরেন আমার স্টুডেন্ট অবজেক্ট করি, আচ্ছা এই স্টুডেন্ট অবজেক্ট, এখানে যে আমার দুইটা ফিল্ড আছে, এগুলা আমি যখন একটা স্টুডেন্ট অবজেক্ট বানাই, অ্যান্ড স্টুডেন্ট অবজেক্টকে আমি আইডি দেই, ধরেন এরকম, এই যে নিউ স্টুডেন্ট অবজেক্ট বানাইছি, এটা ধরেন আইডি দিছি 1, অ্যান্ড ধরেন হলো যে এটার নেম দিছি ধরেন এই যে, এখন যে আইডি দিছি 1 অ্যান্ড নেম দিছি জাফির, এটা কি এই স্টুডেন্টের জন্য, এই অবজেক্টের জন্য, নাকি সবার ক্ষেত্রে এটা? যদি শুধু ধরেন এই লাইন অফ কোডে এক্সিস্ট করে আর নেই, যে নতুন স্টুডেন্টটা বানাইছে এটা তো জাস্ট এটার জন্যই না। আমি যখন এই নিউ স্টুডেন্টের আইডি চাবো তখন আমাকে কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। যখন নেম চাবো আমাকে কি রিটার্ন করবে? জাফির রিটার্ন করবে। বাট আমি যদি আরেকটা অবজেক্ট বানাই, ধরেন নিউ স্টুডেন্ট 2 ধরেন হোসেন, এটাকে যখন আমি ডট নেম রিটার্ন করব, এটা আমাকে কি রিটার্ন করবে? হোসেন রিটার্ন করবে। এটা কি কখনো আমাকে জাফির রিটার্ন করবে? কখনো জাফির রিটার্ন করবে না, কারণ এগুলো আছে না, এগুলো স্ট্যাটিক মেথড না, অ্যান্ড নন স্ট্যাটিক ফিল্ড। তো নন স্ট্যাটিক ফিল্ডে যে ডেটা থাকে না, এগুলা ইউনিক টু অবজেক্টস, লাইক এক একটা অবজেক্টের ইনস্ট্যান্স আছে না, ওই ইনস্ট্যান্সের জন্য ইউনিক। মানে একটা অবজেক্টের যে জাফির নাম আছে, আর একটা অবজেক্টের যদি আমি নাম দেখতে চাই,
দেন ওটা জাফির নাও হইতেও পারে জাফির, আমি যদি এখানে জাফির দিতাম তার নাম সেম থাকতো, বাট এমন কোনো ইয়া নেই যে ডিফারেন্ট হতে পারে, মানে বেসিক্যালি ইউনিক টু দেমসেলফ। বাট স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে কি, যে স্ট্যাটিক মেথড যেটা থাকবে, যে স্ট্যাটিক ফিল্ড যেটা থাকবে ওইটা সেম ফর অল অফ দেম। ধরেন ধরেন এই স্টুডেন্ট, আমি যে স্টুডেন্ট প্রজেক্টটা বানাইতেছি, ধরেন আমি প্রজেক্টটা বানাইতেছি শুধু আইওবির জন্য, ধরেন আমার স্টুডেন্টের কোন ইউনিভার্সিটিতে পড়ে এটা আমার লাগবে, বাট আমি হলো যে এই প্রোগ্রামটা বানাচ্ছি শুধু আইওবির জন্য, অন্যান্য ইউনিভার্সিটির তো নেম আমার সাপোর্ট করা লাগবে না। তো তখন আমি কি করতে পারি, একটা স্ট্যাটিক ফিল্ড রাখতে পারি। স্ট্যাটিক ফিল্ড কেমনে ডিক্লেয়ার করে আমার মনেও নেই। স্ট্যাটিক ইন্ট, আমি মনে হয় বড় হাতে দিয়েছিলাম, এই জন্য প্রবলেম সমস্যা হচ্ছে। হ্যাঁ বড় হাতে আছে। তো স্ট্যাটিক হয়ে গেল। আচ্ছা এই যে স্ট্যাটিক ইউনি নেম ইকুয়ালস টু ইউনি নেম ইয়া দিতে হবে। স্ট্যাটিক কি, এটা একটা স্ট্রিং রাখতেছি, ইউনি নেমটা কি, ইউনি নেম হলো এই আইওবি, ধরেন জাস্ট সংক্ষেপে দিলাম আইওবি। দেন হলো যে আমি যখনই ইয়া করব, ধরেন এটা ডট ইউনি নেম কল করব, আমাকে কি রিটার্ন করবে, আমাকে আইওবি রিটার্ন করবে, আইওবি রিটার্ন করবে। আমি যদি এটার ক্ষেত্রেও ডট ইউনি নেম কল করি, ও আমাকে আইওবি রিটার্ন করবে, কজ এটা স্ট্যাটিক মেথড। আর এই মেথডটা বিলংস টু অল, লাইক প্রত্যেক যতই অবজেক্ট বানাবো, লাইক স্টুডেন্টের যতই আমি ইনস্ট্যান্স বানাবো, প্রত্যেকটা ইনস্ট্যান্সের ইউনি নেম আইওবি হবে। আমি যদি কোনো সময় এই আইওবিটা চেঞ্জ করি, ধরেন আরেকটা স্ট্যাটিক মেথড দিয়ে এটাকে আমি চেঞ্জ করে ধরেন এনএসইউ দিলাম, দেন যত আছে যত স্টুডেন্ট অবজেক্ট আছে প্রত্যেকটার ইউনি নেম এনএসইউ থাকবে। সো এই স্ট্যাটিক ফিল্ডগুলা বিলংস টু ক্লাসের জন্য, লাইক এটা কোনো ইনস্ট্যান্সের জন্য ইউনিক না, এটা ক্লাসের একটা হলো যে একটা মানে ধরেন একটা ফিল্ড। সো এইটা বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। আচ্ছা সো কেন, আচ্ছা এটা কেন, আর এগুলোকে কল করবো কীভাবে, স্ট্যাটিক মেথড কল না, আচ্ছা স্ট্যাটিক মেথডে যাই। সো স্ট্যাটিক মেথড, এই যে স্ট্যাটিক ফিল্ড আছে না, এই স্ট্যাটিক ফিল্ড হলো যে আমরা অন্যান্য যে কোনো মেথডের মাধ্যমে কল করতে পারি। নর্মাল মেথড দিয়ে আপনি স্ট্যাটিক ফিল্ডে কল করতে পারেন আর নন স্ট্যাটিক ফিল্ডে কল করতে পারেন, বাট শুধু স্ট্যাটিক মেথড যেগুলো আছে না, স্ট্যাটিক মেথডগুলো শুধু স্ট্যাটিক ফিল্ড রিটার্ন করে, স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে পারে, নট রিটার্ন করে নেবে। সো ধরেন আমি হলো যে এই স্ট্রিংটা চাই, এটা ধরেন ইয়া দিলাম, ধরেন এটা আমি ইয়া করে দিলাম, প্রাইভেট করে দিলাম, যাতে অ্যাক্সেস করা যায় না। সো এটা তো অ্যাক্সেস করার জন্য আমার ইয়া লাগবে, অ্যাক্সেস করার জন্য তো আমার লাইক প্রাইভেট, তো ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবো। সো এটা অ্যাক্সেস করার জন্য একটা মেথড লাগবে, এটার জন্য আমি একটা স্ট্যাটিক মেথড লিখবো, এটা হবে পাবলিক দেন স্ট্যাটিক, দেন হলো যেটা কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে একটা স্ট্রিং, আর এই মেথডের নাম হলো যে ধরেন গেট ইউনি নেম, এটা কোনো প্যারামিটার নিবে না। আর এটা কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে হলো যে this dot return this dot this dot, আচ্ছা ও মাই ব্যাড, দিস তো থাকবে না, দিস আমরা কখন ইউজ করি এক একটা ইনস্ট্যান্সের ক্ষেত্রে, বাট এটা তো ইনস্ট্যান্স না, এটা তো ক্লাসের ক্ষেত্রে বিলং করে। সো জাস্ট ইউনি নেম। সো স্ট্যাটিক মেথড কখন এক্সিস্ট করে, স্ট্যাটিক মেথড না, স্ট্যাটিক মেথডের কাজ কি হলো যে
স্ট্যাটিক ম্যাথডের কাজ অনেক কিছু হতে পারে। আমি আরো আরেকটা ইউজ কেস দেখাইতেছি যেটা আপনারা অনেক ইউজ করে আসছেন। বা স্ট্যাটিক মেথড অ্যান্ড নর্মাল মেথডের ডিফারেন্স কি? নর্মাল মেথড হলো যে বোথ করতে পারে, normal method can access both static and non-static fields. আর static method কি? only can access spelling পাই না, access static fields. স্ট্যাটিক অ্যান্ড নন স্ট্যাটিক মেথডের ডিফারেন্সটা পাইছি আমি। সো এটার স্ট্যাটিক মেথড অনলি স্ট্যাটিক ফিল্ডগুলো অ্যাক্সেস করতে পারে, এমন হইতে পারে কোনো অ্যাক্সেস করে না, কোনো একটা কাজ করে দেন ওই কিছুই রিটার্ন করে না, এমনও হইতে পারে। স্ট্যাটিক মেথডের ইউজ কেস অ্যাকচুয়ালি অনেক আছে। এটা আমি যখন প্রোগ্রাম করছিলাম তখন হলো যে যে কোনো একটা ইউজারের লগ ইন তার লগ আউট, লগ ইন অ্যান্ড লগ আউট আমি হলো যে স্ট্যাটিক মেথডের মাধ্যমে লিখছিলাম, যাতে কোনো অবজেক্ট না বানায় হলো যে ডিরেক্ট আমি ভেরিফাই করতে পারি যে ইউজারের পাসওয়ার্ড ঠিক আছে কিনা। ওগুলা পরে দেখাবো। ও এই পিআর ওয়ালা জিনিসের নাম্বার পাইছি। ও হ্যাঁ ওটা কি হইছে পরে? কল দিব? ভাই আপনাদের কারো মাইক প্রবলেম অন আছে, অফ করো। মানে মাত্র কল না। কল ব্যবস্থাটা আসলে বুঝলাম। স্টুডেন্ট কল স্যার আচ্ছা। স্টুডেন্ট কল স্যার। আমি যেটা বললাম যে আপনার স্ট্যাটিক মেথড অ্যাকচুয়ালি অনেক ইউজ চিনো করে নাকি? ও চিনো? নাম শুনছি। ইয়াতে প্রমিনেন্ট ক্যান আপনার হলো যে যখন ইন্টিজার থেকে কনভার্ট করছেন, স্ট্রিং কে কনভার্ট করছেন, এই যে দেখেন এই আপনারা বলে অস্ট্রেলিয়া পিআর করে দেন। আমি সিরিয়াসলি কল দিব তো, তুমি এখন শর্টে কল দিয়ে স্ট্রেট আপ মাইকটা একটু অফ করে আমি কি অস্ট্রেলিয়া পিআর করে দেন? দুইজন পার পাঁচ মিনিট পর কল দিতে হবে। আমি পরে দিব। হ্যাঁ নাম্বার বলো। প্রবাবলি তুই সিরিয়াসলি জানতে চাই। না ডাইরেক্ট দেখি হেডফোন খুলে কি কথা বলে। বলতেছে, আমি তো অনেক শুনতেছে বললে না, কি কি মাইক্রোফোনে আছে কথা সব বলতেছে। বুঝে শুনে একটু ভদ্রভাবে জিজ্ঞেস করতে হবে, তাই না? আমি কিছু বলতেও একদম পারবো না। বাংলাদেশে তাড়াতাড়ি হ্যাঁ এই আপনারা বলে আপনারা বলে বলবো আচ্ছা, যেটাই শুনলাম আপনাদের কাছ থেকে নাকি আপনারা একটু করেন, মেসেঞ্জার পাওয়া গ্রুপে যাচ্ছে। থাকলে একটু বইলা দিয়ে এগুলো বললে তো এট লিস্ট ক্লাসে আরো এরকম বেশি করে ডিস্টার্ব না করতে। পিআর ডাইরেক্ট পিআর যে বাংলাদেশ থেকে কি অস্ট্রেলিয়ায় পিআর পাওয়ার কোনো প্রোগ্রাম আচ্ছা আমি জাস্ট আরেকটা জিনিস দেখা আজকে ক্লাস শেষ করে দেব। 50 যে- লাখ টাকার জিনিস। আচ্ছা, তাও জানবো আমি বলছিলাম যে আপনারা হ্যাঁ ওটা তো আমারও বলছে, আমি যে একটা স্ক্যামের সাথে আমি গেছিলাম। এই ক্লাস কন্টিনিউ করতে পারতেছিলাম, এগুলো কথাই বলতে ওখানে তো পারতেছিলাম, 50 কি লাখ করবো? 60 লাখ টাকা আমার এই লিটারালি ক্যান কি করতে পারবো না, কিছু বলতেও পারবো না। হোয়াটসঅ্যাপেও তো আমার নেই যে ওকে আমি মেনশন দিয়ে But since they're scamming anyway, ওরা একটু বেশি করে চাই তো কিন্তু যখন আমাদের বলছে 2-3 লাখ টাকায় পিআর পাওয়া যাবে, মানে হ্যাঁ বলছে আপনারাই বলেন আমি এখন কি করবো? 2-3 লাখ টাকা নাথিং পিআর কিনাও যায় না ইচ্ছে এটা। লাগে না। সবাই কেন আসে যাচ্ছে সবাই ইচ্ছে লাগে। একটা রিয়েলিস্টিক নাম্বার বলবে, 3-4 কোটি বলবে, মানুষ হবে আচ্ছা লেজেন্ড একটা টাইমে এত টাকা জমায়েত দিবে সবাই। 2-3 লাখ টাকা তো সাদা গাড়িও বাজবে কেন পিআর পাওয়া যাবে। বিমান নম্বরটা হ্যাঁ মেসেঞ্জার কেউ যদি ওরে চিনেন ও, আচ্ছা। ওরে একটু মেসেজ দিয়ে বলেন মাইক অফ করতে। ও এখানে তাহলে ড্রেস ও কল করার পর তোলা নষ্ট হয়ে গেছে। 01971 000 আমি 848 এই জায়গাটার নাম কি? কোন কনসালটেশন শুনতেছ না? এটা Honestly, অস্ট্রেলিয়াতে আমি বলছে? জানি না কি কারণে। ও, Screenshot দিয়ে prominent বলে দে আপনার consult- mic এটা off কি করতে। লাগাই? আচ্ছা একজন বলছে আচ্ছা, যেটাই হোক। আচ্ছা যেহেতু আজকে সে কমপ্লিটলি বেশি কিছু বাকি নাই, জাস্ট আমি বলতে গেছিলাম আপনারা এরকম স্ট্যাটিক মেথড আগে অনেক ইউজ করে আসছেন, সে এটাকে যখন কল করতেছেন ওয়ার্ক আওয়ারের বাইরে বলছে ইন্টিজার ডট পারসে, হ্যাঁ এখানে ইন্টিজারটা কি? ক্লোজ লেখা। ইন্টিজারটা হলো
আপনার হলো যে এটা তো ক্লাস, এটা তো ইনস্ট্যান্স না, এটা আমরা কেমনে বুঝতেছি? কোন কি বাসায় রেখে দিছি এখানে দেখেন আই কি বড় হাতের, যেটা একটা একটা ক্লাসের উপর করে তো আমি অনেক ডিরেক্ট ক্লাসের আমি মাধ্যমে 24 ঘন্টা on একটা করব। মেথড কল করতেছি। সো তাই না? এটা হলো একটা স্ট্যাটিক মেথড, এটা হলো যে একটা ক্লাস ইনস্ট্যান্স, এটা ডাইনামিক ক্লাস দিয়ে ডট দিয়ে একটা স্ট্যাটিক মেথড কল করতেছি পার্সেন্ট। এটা ইয়া কোডটা দেখতে পারেন, তার কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারবে হিন্দি স্যারের পাঠাতে বলো কত বড় হয়ে গেছে আসলে রূপাই বসে স্কুলে পড়ে তো পাগল আসলে হ্যাঁ ওই জন্য আচ্ছা স্কুলে করলো আজকে এই পর্যন্ত রাখি। আমার হ্যাঁ আমরা ইয়া লাস্ট যেদিন দেখা একদম করলাম বিরক্তিকর। ওই দিনই তো হ্যাঁ So, আমি যেটা হ্যাঁ বলতেছিলাম এটা কি attendance দেয়া হবে? বাপু অ্যাটেন্ডেন্স অটো, লাইক আপনি জয়েন করলে আপনার অ্যাটেন্ডেন্স থাকবে। নেই কি কয় ও ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা আই থিঙ্ক ইয়া পরের ক্লাসে আমি স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড আই থিঙ্ক ইয়াটা বুঝতে পারছি স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড মেথডটা কি, বাট পরে আমি হলো যে ধরেন আমার একটা ইচ্ছা আছে ওই মিড টার্মের পরে হলো যে একটা নর্মাল প্রজেক্টের লগ ইন স্ক্রিন, রেজিস্টার স্ক্রিন, ওইটা প্লাস হলো যে আন্ডার দি হুড পাসওয়ার্ড চেক টেক করে এইসব কাজ কেমনে করা হয় ওটা নিয়ে একটা জাস্ট একটা ছোট প্রজেক্ট বানানোর, লাইক দুই তিনটা ক্লাস ধরে। তখন হলো যে প্রবলেম আমরা স্ট্যাটিক মেথড ইউজ করব, বাট আপনার মিড টার্ম পরীক্ষায় আপনার কোথাও স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড স্ট্যাটিক মেথড ইউজ করা লাগবে না, বাট আপনি কনসেপচুয়ালি বুঝে যান এগুলা কি। আমি নেক্সট ক্লাসে শুরু করার আগে স্ট্যাটিক মেথড অ্যান্ড ফিল্ডটা আরেকবার রিপিট করবো, আমি যদি আরও বেটার ওয়ে পাই বোঝানোর ওইটা বুঝাবো না, বাট হোপফুলি আজকে যতটুকু বুঝেছি ওটুক তো ক্লিয়ার, রাইট? ক্লায়েন্ট কল এগুলো একদম সিম্পল স্টাফ, ক্লাসে যেহেতু কভার করছে এই জন্য আমি কভার করতেছি। আমি দেখি স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড হলো যে আরও বেটার ওয়েতে কভার করার ট্রাই করবো। সো সানডেতে আমি ক্লাস নিতে পারবো কিনা শিওর না, বাট যদি নেই এই স্ট্যাটিক ফিল্ড অ্যান্ড মেথড আরও বেটার ওয়েতে বোঝানোর ট্রাই করবো, দেন জেনারিক ক্লাসটা বোঝানোর ট্রাই করবো। অ্যান্ড আই থিঙ্ক আরেকটা ক্লাস বুঝাইলে আপনার যে থিওরিটিক্যাল যে টপিক স্টাফ আছে আরেকটা ক্লাস থিওরিটিক্যাল টপিক স্টাফ বোঝা শেষ হয়ে যাবে, দেন আমরা হলো যে ইয়া দেখাইতে পারবো যে আপনাদের ওই জানি আচ্ছা এখানে দেন আপনাদের লাইক এগুলো কভার হয়ে গেলে দেন আপনি ওই রেডিও বাটন, টগল গ্রুপ, দেন হলো যে কম্বো বক্স, টেবিল ভিউ, এগুলো কভার করতে ধরেন 2 দিন লাগলো। 1 উইকের মধ্যে এগুলো শেষ হয়ে গেলে আমি হলো যে মিড কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিব। আমি আপনাদের অলরেডি দিয়ে দিই পাস্ট কোয়েশ্চেনগুলো যেগুলো আছে গুগল ড্রাইভে দিয়ে দিই। পাস্ট কোয়েশ্চেন সবগুলো নাই, বাট কি এটা তো এক্সারসাইজ। আপনাদের কোয়েশ্চেন এমন হয়, এটা না, এটা বেশি পুরান। হ্যাঁ এটা ধরেন এটা একটা প্রপার কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। লাস্ট সেমিস্টারে স্যার কী করছিল যে FXML স্যার না দিয়ে স্যার জাস্ট বলে দিচ্ছে যে এই প্রোগ্রামটা রান হবে এভাবে, FXML এ আপনার ডিজাইন করতে হয়েছে, পরে হলো যে কাজ করতে হয়েছে। এবার স্যার কী করে, স্যারের ইচ্ছা, বাট থিওরিটিক্যাল স্টাফ যখন কমপ্লিট করা শেষ হয়ে যাবে এগুলো আমরা ক্লাসে কভার করবো যে এই প্রজেক্টটা কীভাবে বানাবো, প্রত্যেকটা রিকোয়ারমেন্টস ফিল করে করে। আর আমি অলরেডি এটা গুগল ড্রাইভে দিয়ে ইয়াতে দিয়ে দিব না, এখনই দিয়ে দিই অনেস্টলি, পরে ভুলে যাব, এখনই দিয়ে দিই, আপনারা ইয়া করে নিন। এখনই দিয়ে দিই, আপনাদের যদি কেউ আগায় থাকেন দেখতে চান মিডের কোশ্চেন কেমন হয় ওগুলো দেখে নিন। আর আজকের ক্লাস এই পর্যন্তই, কোনো কিছু বুঝতে না পারলে অসুবিধা থাকলে এখনই বলুন। কোনো কোশ্চেন আছে কারো কোনো, আজকে কি কভার করছি? কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্ত, আর আমি এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি।